আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। সেই সাথে যারা এই যুদ্ধে আহত নিহত হয়েছে, বিশেষ করে ইরানের, তাদের সকলের প্রতি সমবেদনা রইল। সেই সাথে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই খুশির দিনে কিছু ভালো কথাবার্তা শোনানোর জন্য। এই যুদ্ধ থেকে ইরানের কি অর্জন হলো এ পর্যন্ত, বা সামনে কি অর্জন হবে, সেই সাথে আরও কিছু ভালো সংবাদ থাকবে এই আজকের ভিডিওটিতে। সকলে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, অতঃপর আপনাদের মতামত জানাবেন দর্শক মণ্ডলী। এখন পর্যন্ত এই মুহূর্তে যদি যুদ্ধ থেমে যায় বা একটা যুদ্ধবিরতি হয়, তাহলে কি হবে দর্শক মণ্ডলী? এই পরিস্থিতিতে ইরান তার নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী রেখে, এমনকি মধ্যপ্রাচ্যের সমস্ত নিয়ন্ত্রণ তার আন্ডারে রেখে যদি যুদ্ধবিরতিতে যায়, তাহলে ইরান একটা আঞ্চলিক পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে, আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হবে। এই অঞ্চলের যে কোনো বিষয় ইরানকে বাদ দিয়ে কোনো কিছু ফয়সালা করা যাবে না। তেলের বিষয় তো অবশ্যই নয়। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু মধ্যপ্রাচ্যের তেল সম্পদ পুরো পৃথিবীর উপর প্রভাব তৈরি করে, সেহেতু ইরানের এই শক্তিমত্তা বা ইরানের এই অবস্থান সারা পৃথিবীর উপরেও একটা প্রভাব তৈরি করবে। অর্থাৎ ইরান একটা অন্যরকম শক্তিতে পরিণত হবে, যেটা তুলসী গ্যাবার্ড বলেছেন তার রিপোর্টে, যে 5-10 বছর, আগামী 5 বছরের মধ্যেই আপনার একটা বলয় তৈরি হবে। সেটা হচ্ছে রাশিয়া, চীন, এদের সাথে, এমনকি উত্তর কোরিয়া কেউ যদি ধরা হয়, তারপরেও ইরানকে সঙ্গে করে নিয়ে একটা বড় একটা বলয় তৈরি হবে, একটা শক্তিশালী একটা বলয় তৈরি হবে, যে বলয়কে আমেরিকা কাউন্ট না করে পারবে না। আমেরিকার জন্য এটা একটা শক্তিশালী বলয় তৈরি হবে, যেখানে পাকিস্তানও যোগ দিতে পারে। এইরকম একটা কথা তুলসী গ্যাবার্ডের রিপোর্টে কিন্তু চলে এসেছে দর্শক মণ্ডলী। আর একটা কথা, যদি এখনো যুদ্ধ না থামে, সেক্ষেত্রেও আপনার যদি পারমাণবিক অ্যাটাক না হয়, পারমাণবিক যুদ্ধে যদি রূপ না নেয়, তাহলে এই যুদ্ধের বর্তমান যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কি ইরানের হাত থেকে চলে যাবে? হরমুজ প্রণালী কি আপনাদের ধারণা যে আমেরিকা সহ আপনার মনে করেন যে শক্তি ইরানের বিপক্ষে লড়তেছে, তারা হরমুজ প্রণালীকে অবমুক্ত করতে পারবে? এটা কখনোই সম্ভব না। এটা খোদ আমেরিকাও বিশ্বাস করে না, ইউরোপ তো বিশ্বাসই করে না। ইউরোপ যদি বিশ্বাস করত যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণ থেকে বের করা সম্ভব এবং সেটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে, তাহলে ইউরোপ বহুত আগেই আমেরিকার সাথে যোগ দিয়ে ইরানের উপরে আক্রমণ চালাতো। ইউরোপ তার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব কিছু, তাদের রিপোর্ট থেকে শুরু করে সব বিচার বিশ্লেষণ করে দেখেছে যে কোনোভাবেই ইরানের হাত থেকে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ মধ্যপ্রাচ্যের এই তেলের নিয়ন্ত্রণ, টোটাল তেলের নিয়ন্ত্রণ এখন আর অবমুক্ত করা সম্ভব নয়। যে কারণে ইউরোপ সহ অন্যান্য শক্তিশালী দেশগুলো, সেটা আপনার অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, এরা কেউই আপনার আমেরিকার ডাকে সাড়া দিচ্ছে না দর্শক মণ্ডলী। এটাই বাস্তবতা। কেউ কখনো জেনে বুঝে বিপদে পড়তে চায় না, কেউ কখনো জেনে বুঝে একটা মানে হারু পার্টির সাথে যেতে চায় না। আমি বলতেছি না আমেরিকা হারবে, যুদ্ধবিরতির মাধ্যমেই এই যুদ্ধের সমাপ্তি হবে। তবে একটা সংশয় থেকেই যায় যে যদি পারমাণবিক অ্যাটাক হয়, পারমাণবিক অ্যাটাক হলে আসলে পরিণতি কোন দিকে যাবে সে কথা আপনিও যেমন বলতে পারেন না, আমিও বলতে পারি না। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, ইরান এখান থেকে আরও বেশ কিছু বিষয় অর্জন করে ফেলেছে অলরেডি। এই মুহূর্তে যেভাবেই হোক না কেন, যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হলে, সেটা এখন হোক আর আরও 10 দিন পরে হোক, ইরান আর জীবনে কখনো স্যাংশন খাবে না। তার বিরুদ্ধে আর কখনো আমেরিকা স্যাংশন দিতে আসবে না। দ্বিতীয়ত হচ্ছে, আগামী 2, 4, 20, 50 বছরের মধ্যে ইসরায়েল আর ইরানের দিকে আক্রমণ করতে আসবে না। কারণ এইবার ইসরায়েল যেভাবে নাস্তানাবুদ হয়েছে, এবং ইসরায়েল যদি এইভাবে এই অবস্থায় যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়, তাহলে এই মুখ নিয়ে ইসরায়েল আর কখনো ইরানের বিপক্ষে দাঁড়াতে আসবে না। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ইরানকে মাতব্বর হিসেবে মানতে বাধ্য হবে, কারণ ইরান অলরেডি তার সক্ষমতা প্রমাণ করে দিয়েছে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলির
যে ঘাঁটিগুলোকে যেভাবে নাস্তানাবুদ করেছে, এটা মধ্যপ্রাচ্যের দেশ সহ সারা পৃথিবীর কাছে একটা বিস্ময়, একটা চরম মাপের বিস্ময়। কাজেই তার নেতৃত্ব সবাইকে মানতে বাধ্য হতে হবে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে সবচাইতে বড় কথা। এখান থেকে সবচাইতে বড় পাওনা ইরানের এই যুদ্ধে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে বিভক্তি তৈরি করা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে বিভক্তির মধ্যে পড়ে গেছে, সেই বিভক্তিটা হচ্ছে এই যুদ্ধের অন্যতম একটা অর্জন। দর্শক মণ্ডলী, আর একটা অন্যতম অর্জন, সেটা হচ্ছে ইসরায়েলের যে রিসার্চ সেন্টারগুলো, সেই সাথে যে আইটি সেক্টরের যে অফিসগুলো ধ্বংস করে দিয়েছে, সেই অফিসগুলো রিবিল্ড করতে, সেই রিসার্চ সেন্টারগুলোকে আবার তৈরি করতে ইসরায়েলের বছরের পর বছর লেগে যাবে। ডাটা সেন্টারগুলো এই ইউরোপ, আমেরিকা সহ এই মধ্যপ্রাচ্যের, এমনকি ইসরায়েলের এই ডাটা সেন্টারগুলো আবার পুনঃস্থাপন করতে, এই ডাটাগুলো আবার সংগ্রহ করতে বছরের পর বছর লেগে যাবে। তারা এক কথায়, এই অবস্থায় যদি যুদ্ধ শেষ হয়, তাহলে তারা প্রায় 10-15 বছর পিছিয়ে যাবে সব কিছু থেকে। এটা অন্যতম একটা অর্জন। দর্শক মণ্ডলী, আপনারা অলরেডি দেখেছেন যে আমেরিকা ইরানের উপর থেকে এখন তেলের উপরে যে স্যাংশন ছিল সেটা তুলে নিতে বাধ্য হচ্ছে। দর্শক মণ্ডলী, কারণ বিশ্ব পরিস্থিতি আমেরিকার উপর চতুর্মুখী চাপ, এই চাপটা ইরানের সবচাইতে বড় অর্জন বা লাভ। কারণ ইরান হরমুজ প্রণালী সহ মধ্যপ্রাচ্যের কন্ট্রোল ধরে রাখতে পেরেছে বলে আমেরিকার উপরে এই চাপটা তৈরি হয়েছে। আর সেই চাপ তৈরি হওয়ার কারণে আমেরিকা যেরকম রাশিয়ার তেলের উপর থেকে স্যাংশন তুলে নিতে বাধ্য হয়েছে, সেই রকম আবার ইরানের তেলের উপর থেকেও স্যাংশন তুলে নিতে বাধ্য হচ্ছে। গতকালকেই আপনাদেরকে আমি জিনিসটা বলেছিলাম। দর্শক মণ্ডলী, আপনি এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে 14 কোটি ব্যারেল, মানে 140 মিলিয়ন ব্যারেল যেটা ইরানের উত্তোলন করা আছে তেল, এই তেলটাও যদি ইরান এই বাজার দরে বিক্রি করতে পারে, $100 বেঁধে দেওয়া এই দামে যদি বিক্রি করতে পারে, তাহলে চিন্তা করে দেখেন $1400 কোটি টাকার অঙ্কে কত হয়। এই টাইমে, এই সময়, এই যুদ্ধকালীন টাইমে ইরান কারো কত শক্তিশালী করবে, কতটুকু চাঙ্গা করবে। দর্শক মণ্ডলী, 1979 সাল থেকে এ পর্যন্ত ইরান এই অবরোধের মধ্যে আছে, এই স্যাংশনের মধ্যে আছে। কখনোই সে তেল কারো কাছে বৈধভাবে বিক্রি করতে পারে নাই। শুধুমাত্র এই বারাক ওবামার টাইমে আপনার আমেরিকার নেতৃত্বে যে ইউরোপের দেশগুলো আর হচ্ছে চীন এবং রাশিয়া, এদের মাধ্যমে যে একটা চুক্তি করতে সমর্থ হয়েছিল 2015 সালে, সেটাই একমাত্র তখন 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই টাইমটুকু আপনার সে বৈধভাবে তেল বিক্রি করতে পেরেছিল। যে কারণে তার শক্তিমত্তা এবং তার এই যে আজকের ড্রোন বলেন, আপনার মিসাইল সিস্টেম বলেন, এগুলোর যে উন্নয়ন, এগুলোর যে অগ্রগতি, এই টাইমের মধ্যে সে যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিল, সেটা দিয়ে সে এগুলোকে একটা স্টাবলিশড পর্যায়ে নিয়ে এসেছিল। একটা বড় মাপের উন্নয়ন ঘটেছিল তাদের এই অস্ত্র শিল্পে। দর্শক মণ্ডলী, যে কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 18 সালে এই চুক্তিটা বাতিল করে দিতে বাধ্য হয়। সে তখন সরাসরি বলেছিল যে এই চুক্তির বলে ইরান আরো শক্তিশালী হচ্ছে, ইরানের দাদাগিরি আরো বাড়তেছে, ইরান মধ্যপ্রাচ্যে একটা শক্তি হয়ে উঠতেছে, যা ইসরায়েলকে ওভারটেক করে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে, ইরান পারমাণবিক বোমা না থাকলেও পারমাণবিক যুদ্ধ তো সচরাচর হয় না, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা ছাড়াও ইরান তার অবস্থান মধ্যপ্রাচ্যে এমনভাবে সুসংহত করতেছে, যেটা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে 2018 সালে এই অবস্থা থেকে বা এই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পরামর্শে বের হয়ে আসতে বাধ্য হয়। আবার তার উপরে এই সমন্বিত স্যাংশন পড়ে, এবং যেই স্যাংশনটা এত তীব্র মাত্রায় দেওয়া হয় যে ইরানের অভ্যন্তরে $1 সমান 14-15 লক্ষ ইরানি মুদ্রা হয়ে যায়। দর্শক মণ্ডলী, সেখান থেকে এই যুদ্ধের মাধ্যমে এই প্রথম আবার ইরান উন্মুক্তভাবে সবার কাছে তেল বিক্রি করার একটা পারমিশন পাচ্ছে। এটাই হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে বড় অর্জন, এবং এখান থেকেই শুরু, এটা থামবে না। তবে একটা কথা হচ্ছে এটাই, যে সামনের দিনগুলোতে আরও যে কূটনীতি,
ট্রাম্পের মানে চাপে পড়া, যেটা সে তো অত্যন্ত চাপের মধ্যে আছে, সে দেশের অভ্যন্তরেও চাপের মধ্যে আছে, সে আপনার বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবেও চাপের মধ্যে আছে। আহতবাদ অত্যন্ত ডেঞ্জারাস হয় দর্শক মণ্ডলী। তাকে যদি ইরান আরও চাপের মধ্যে ফেলতে চায় তখন কিন্তু একটা পারমাণবিক বিষয়টা চলে আসতে পারে দর্শক মণ্ডলী। অলরেডি হু কিন্তু একটা পারমাণবিক আক্রমণের পরে প্রায় 10-15 বছরের জন্য করণীয় বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। হু কিন্তু এমনি এমনি নেয়নি। হু কিন্তু আপনার আমেরিকান ঘেঁষায় একটা বৈশ্বিক একটা সংগঠন, ঠিক আছে? কাজেই ওখানে যারা কর্তা ব্যক্তি তারা সবাই মার্কিন বলয়ের। কাজেই আমেরিকা থেকে সিগন্যাল না গেলে তারা এই কাজ আপনার করতেছে না। তো তারপরেও এটা এত সহজ কিছু না, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একটা অপশন। ডানকেইন কিন্তু সেটা বলেছে যে আমাদের পরিকল্পনার মধ্যে পারমাণবিক অ্যাটাক খুব ভালোভাবে আছে, এটা আমাদের পরিকল্পনার অংশের মধ্যেই আছে। তারপরে আপনার মনে করেন যে এই এতগুলো টাকা, $200 বিলিয়ন চেয়েছে, কিন্তু গতকালকে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কথায় $350 বিলিয়ন প্রয়োজন হতে পারে। এত টাকা দিয়ে কি করবে? তাদের নিশ্চয় কোনো একটা মাস্টার প্ল্যান আছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে মেরিন সেনাগুলো নিয়ে আসতেছে, আসার প্ল্যান করতেছে, সেই সাথে আবার একটা সমঝোতার পথ তৈরি হচ্ছে। এই যে ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া, এটা একটা সমঝোতার ইঙ্গিত। একদিকে সমঝোতার চেষ্টা চলতেছে, আর একদিকে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছে তাদের সাধ্য মোতাবেক। যদি সমঝোতা না হয় তাহলে তারা বিকল্প এই কাজটা করবে। এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, স্থল যুদ্ধ, সেটা আপনার মেরিন সেনা হোক আর ইরানি কমান্ডো বাহিনীর মধ্যে হোক, সেটাও আপনার কখনোই আপনার আমেরিকা বা ইসরায়েলের পক্ষে যাবে না। সাময়িক হয়তো একটা সফলতা আসতে পারে, কিন্তু সেই সফলতা ধরে রাখতে পারবে না। এটার প্রমাণ বহুত আছে। জিমি কার্টারের সময়ও আপনার মনে করেন ইরানের বিরুদ্ধে এরকম আপনার স্থল অভিযান চালানোর বহুত চেষ্টা করা হয়েছে এবং ওই খাগদ্বীপ দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছে, পারেনি দর্শক মণ্ডলী। এই কথা হচ্ছে তখন ইরানের এত সক্ষমতা ছিল না, সেই তুলনায় ইরানের বর্তমানে অনেক বেশি সক্ষম দর্শক মণ্ডলী। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে, যাই হোক, ঈদের দিনে কোনো আক্রমণ প্রতি আক্রমণ নিয়ে কথা বললাম না। কথা হচ্ছে একটাই, এই অবস্থানে থেকে পারমাণবিক যুদ্ধ ছাড়া, পারমাণবিক অ্যাটাক ছাড়া ইরানের সাথে একটা সমঝোতায় অবশ্যই তাদেরকে আসতে হবে এবং সেই সমঝোতাটা অবশ্যই ইরানকে আঞ্চলিক একটা শক্তি হিসেবে দাঁড় করিয়ে দেবে, যেই শক্তি ইসরায়েলের জন্য অন্যতম একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এই যুদ্ধটা তাদের জন্য এখানেই নেগেটিভ সাইড, এবং এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে না পারমাণবিক অ্যাটাক ছাড়া। আপনারা কি মনে করেন যে পারমাণবিক অ্যাটাক তারা করবে, বা এটা এত সহজ অন্যরা এটা ছেড়ে দেবে? যদিও এখন পর্যন্ত রাশিয়া, চীন, উত্তর কোরিয়া থেকে তেমন কোনো বার্তা আসে নাই, আসা উচিত। আমরা আশা করি তারা বার্তা দেবে এবং সেই সাথে অবশ্যই পারমাণবিক যুদ্ধের টেনশন সকলের মাথা থেকে দূর হবে এবং একটা উইন উইন সিচুয়েশনের থেকেও ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাদের মোটামুটিভাবে একটা সম্মানজনক অবস্থা থেকে উইন উইন সিচুয়েশনে এই যুদ্ধের একটা সমাপ্তি আসবে এবং ইরান তার শক্তিশালী অবস্থানটা ধরে রাখতে পারবে। এটাই কাম্য দর্শক মণ্ডলী। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন ইরানের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। ঈদ মোবারক। ভালো থাকবেন সকলে। আর যদি আমার কথা আপনাদের একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।